সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। ফোর্থ সেমিস্টারে তোমরা কিন্তু ফার্স্ট টাইম কাউন্সিলের তোমরা লেখা পরীক্ষা দেবে। এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো, থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, কিন্তু সেখানে তোমরা এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা দিয়েছো। অনেকের অনেক ধারণা থাকে যে কি রকম কি কোশ্চেন হবে, মনে হয় কঠিন হবে। তো ওই জন্যই তোমাদের কাছে আজকের এই ভিডিওর আমাদের নিয়ে আসা। আমাদের সঙ্গে রয়েছেন সোনার বাংলা গিরি স্যার। স্যার কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের বাংলার শিক্ষক। স্যার দীর্ঘদিন হেড এক্সামিনার রয়েছেন, স্যার এক্সামিনারও রয়েছেন। তো তোমাদের খাতা অ্যাকচুয়ালি স্যার চেক করেন। তো স্যারের মুখ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের কিভাবে কি লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। তো 40-এ 40 যাতে পেতে পারো সেই টিপসগুলো স্যার বলবেন। স্যার প্রথমে ধন্যবাদ আমাদের বঙ্গশ্রীতে সময় দেওয়ার জন্য। স্যার ওদের ফার্স্ট টাইম এটা কাউন্সিলের লেখা পরীক্ষা দেবে, ওদের একটা নার্ভাসনেস তো একটু কাজ করে যে কী রকম লেখা হবে, কতটা লিখতে হবে, নাম্বার যদি লং কোশ্চেনে যদি নাম্বার কেটে নেয় বা বেশি বেশি করে লিখলে মনে হয় ভালো নাম্বার পাওয়া যাবে, এইরকম একটা তাদের ধারণা থাকে। যদি একটু স্যার সংক্ষেপে যদি বলেন ওদের। অনেকটা ধারণা মাধ্যমিকের যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবে যে লং টাইপ প্রশ্নের ক্ষেত্রে যেভাবে তোমরা অনুসরণ করে এসছো সেভাবেই করলে এখানে কিন্তু নম্বর বেশি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হাতের লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বানান ভুল কিন্তু এই ক্লাসে এসে আর বানান ভুল একটাও কিন্তু টলারেট করা হবে না। আবার অনেকে কিন্তু এই বানান নিয়ে অনেকে ছড়িয়ে দিয়েছে কথা যে বাংলা বানানের নাকি কোনো অস্তিত্ব নেই, যে যেমন পারে বানান লিখলে নাকি ঠিক হয়। এখন নাকি অনেকে আবার ভুল বানানো ভ দীর্ঘকারও লিখে দিচ্ছে নাকি, সেটাও নাকি ঠিক। আমি কিন্তু এই জায়গায় সাবধান করব, আমার বাংলার ক্ষেত্রে কিন্তু এত অরাজকতা আসেনি। কিছু চেঞ্জ এসছে বানানের ক্ষেত্রে, সেগুলো তার যুক্তি আছে, কিন্তু বানান হস্তাক্ষর এগুলো যাদের ভালো আছে তারা অবশ্যই বেশি নম্বর পাওয়ার দাবিদার। এবারে আমি তোমাদেরকে বলবো যে এখন যে কটি দিন আছে তোমরা একটার উপরে কনসেন্ট্রেট হয়ে যাও। যেমন ধরো গদ্য আছে হারুন সালেমের মাসি আর হলুদ পোড়া, আমি বলবো যে যেটা একটা যদি যে ভালো করে করেছো সেইটাতে কনসেন্ট্রেট হয়ে যাও, দুটো করে ঝাঁপিয়ে লাভ নেই। আমি দুটোতে ছুটতে গিয়ে যে প্রশ্নের উত্তরের ভলিউম হবে তার থেকে কিন্তু আমার একটার ক্ষেত্রে যদি আমি ভালো করে ঝাঁপাই, আমার যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক আমি ওটা করতে পারবো। ঠিক ঠিক। আর তোমাদের তো প্রশ্ন কাউন্সিল পাঠিয়ে দিয়েছে, সেটা অবশ্যই সে প্রশ্নগুলো সবগুলো করবে। তার মানে এই নয় যে ওইগুলো করব আর করব না, তাহলে কিন্তু মানে মার খেয়ে যেতে পারে। সেটা একটা তোমাকে ধারণা দেওয়া হয়েছে কেমন হতে পারে, কি রকম হতে পারে। ধরা যাক আমি চিত্রকলার ইতিহাসে আমি অবনীন্দ্রনাথ ঠাকুর করছি, আমি কি সেখানে 3-এর পার্ট আলাদা করব, 2-এর পার্টও সেই একই লোকের করতে যাব? এইটা নিয়ে আমাদের ভিতরে কনফিউশন ছিল, কিন্তু এই নমুনা প্রশ্ন আসার পরে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ওই 3-2 পার্ট থাকতে পারে, নাহলে গোটা 5 নম্বরে থাকতে পারে। বড়জোর অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গীয় চিত্ররীতির জনককে, তার চিত্রকলার দক্ষতা সম্পর্কে আলোকপাত করো, তাহলে 1+4, তাহলে একজনের ক্ষেত্রেই কিন্তু এটা একটা কনফিউশন মানে মুক্তি ঘটেছে। কবিতার ক্ষেত্রেও আমি বলবো তোমাদের 3টে কবিতা আছে, একটা আছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের, তিমির হননের গান আছে জীবনানন্দ দাশের, আর আছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। আমি বলবো যে তোমরা যে কোনো দুটোকে টার্গেট করো, এখানে একটাকে টার্গেট করলে হবে না। ধরা যাক আমি বলছি আমি প্রার্থনা কবিতাটাকে টার্গেট করে গেছি, মানে মার খেয়ে যেতে পারে কোথায়, আমি বলছি সাবধান করছি। কিন্তু সেটা হচ্ছে ধরা যাক দুটো যে প্রশ্ন দিবে একটা করতে হবে, সেখানে হয়তো দেখা গেলো তিমির হননের গান থেকে দিয়েছে, কেন এলো না থেকে দিয়ে দিয়েছে, তাহলে যে প্রার্থনা করে গেছিল সে কিন্তু কোশ্চেনটা ছেড়ে দিয়ে পালিয়ে আসবে। নানা রঙের দিনের ক্ষেত্রে তোমাদেরকে বলবো আমি, এটা গত সিলেবাসে ছিল, গত প্রায় 10 বছর ধরেই এই মানে সিলেবাসে নানা রঙের দিন ছিল। তার যত রকমের প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে সেইগুলা দেখে গেলেই পেয়ে যাবে। তারপরে আসছি একটা পূর্ণাঙ্গ নাটক ওদের পড়তে আছে, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক ডাকঘর। এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন করতে হবে। অনেকে মনে করে কি সবগুলো থেকে বোধহয় একটা করে করতে হবে। ধরা যাক ডায়লগটা তুলে দিয়েছে, কিন্তু তুমি ডায়লগটা কার, সেখানে তো অসংখ্য ক্যারেক্টার আছে, কার যদি তুমি না ধরতে পারো, যদি বলা থাকে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো, তুমি যদি ডায়লগটা সেটা অমলের ডায়লগ না ঠাকুরদার ডায়লগ না রাজকবিরাজের ডায়লগ না কবিরাজের ডায়লগ, ডায়লগগুলো চেনা কিন্তু অত্যন্ত জরুরি। এবারে আরেকটি জায়গায় তোমাদেরকে আলোকপাত করব, সেটা হচ্ছে রচনা। রচনার ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে দুটো টাইপের রচনা উচ্চ মাধ্যমিকের জন্য স্থিরীকৃত বা বরাদ্দকৃত আছে, একসঙ্গে আগের সিলেবাসে 4টা একসঙ্গে দিয়ে দিত, এখন করেছি কি সেকেন্ড সেমিস্টারে 2টো চলে গেছে আর ফোর্থ সেমিস্টারে 2টো এসছে। তাই এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব
যে ওই তথ্যসূত্র অনুযায়ী যে প্রবন্ধ রচনাটা সেটা করো। করলে কি হবে, তোমাকে কোনো মাথাতে নিয়ে যেতে বিশেষ হবে না, সেখানে সব তথ্যগুলো সূত্র আকারে বলা আছে। তোমাকে করতে হবে কি, বাক্য জুড়ে জুড়ে তাকে একটু দীর্ঘায়িত করতে হবে। অবশ্যই ব্যক্তি সম্পর্কে আসবে, ব্যক্তির বাইরে কোনো ধারণা থেকে আসবে না। আচ্ছা, ব্যক্তি কেন্দ্রিক হবে। কোনো কবি, সাহিত্যিক অথবা কোনো পলিটিশিয়ান, যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বসুরও দিয়ে দিতে পারে, এগুলো দিতে পারে। আর বেশিরভাগ আমি দেখেছি সাহিত্যিক সম্পর্কেই আসে, তাতে কিন্তু ওখানে তথ্যসূত্র প্রচুর দেওয়া আছে। তাদের সম্পর্কে আমি তোমাদেরকে বলবো যে ওই লেখকের কোনো না কোনো জায়গায় তুমি 9, 10, 11, 12 কোনো না কোনো জায়গায় ওই লেখকের লেখা তুমি পড়েছ, ওইটাকে তুমি একটুখানি একটা দুটো লাইন হলেও হাইলাইট করবে। যখনই তুমি 10-এর 10 ডিমান্ড করবে, তখন তোমাকে কিন্তু এই তথ্যগুলো তোমাকে সেখানে দিতে হবে। কোনটা, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে তার যেন একটাও ভুল না হয়। এই যে সাইডে যে পয়েন্টগুলো করে দেওয়া আছে এবং তার সম্পর্কে যে শুধু সূত্রাকারে যে বলা থাকবে, এই পয়েন্টগুলো যেন অবশ্যই থাকে। এখানে সূত্রগুলো যে দেওয়া আছে, এই সূত্রের বাড়তি সূত্র তুমি যোগ করতে পারো, কিন্তু ওগুলোর যেন একটাও না বাদ যায়। আচ্ছা, এটা খেয়াল করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে এখানে যে বানানগুলো দেওয়া আছে, আমি দেখে দেখে তুলছি, তাও ভুল হচ্ছে, তাও যদি ভুল হয় কিন্তু সেখানে কিন্তু তোমার খড়গহস্ত হবে। একটা বানান ভুলে 1 নম্বরও কেটে নিতে পারে কোনো পরীক্ষক, যে তুমি দেখেও তুলতে পারোনি, মানে তুমি কি করছো। এটা কিন্তু অনেকে এটা খেয়াল করে না। স্যার সেটা দিলে হবে, আচ্ছা সেটা দাওনি কেন? আর উদ্ধৃতি আর মানে টেক্সটের তো লাইন অবশ্যই, যেগুলো যে টেক্সটের উপরে যেগুলো লিখছো উত্তর, মানে যদি সে হারুন সালেমের মাসি লেখো, প্রার্থনা লেখো, অথবা যেটাই লিখো, কেন এলো না, যাই লিখো না কেন, প্রাসঙ্গিক একটা দুটো লাইন যেন কোট করা থাকে। প্রাসঙ্গিক কথাটা বুঝবে, ওইখানে ওই কোটেশনটা খাপ খাবে না, অথচ আমার মুখস্থ ছিল বলে আমি চালিয়ে দিয়েছি, সেটা কিন্তু মিসম্যাচ হয়ে গেলে কিন্তু নম্বর দানের ক্ষেত্রে ক্ষতি আসবে। ম্যাচিং লাইন ওখানে তোমাকে কোট করতে হবে। দিলে কিন্তু তুমি 5-এর 5 ডিমান্ড করবে, বানান ভুল একটাও 11-12 দেখা হবে না। কিন্তু বানান ভুল করা যাবে, বিশেষ করে হারুন সালেমের মাসিতে কিছু আঞ্চলিক শব্দ আছে, সেই আঞ্চলিক শব্দগুলোর ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। মা ললে না মাসি, ললেনা তো ললেনাই লিখতে হবে, নড়েনা লিখলে হবে না, ললেনা লিখে আছে নড়েনা লিখে দেবো, হবে ওইটা করা যাবে। স্যার আরেকটা ছোট্ট কথা, 40-এ 40 পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। যদি তুমি তো প্রতি বছরই তো দেখতে পাচ্ছ যে বাংলায় 100-এর 100, কিন্তু হয়তো তোমার ফিজিক্সের মতো কি কেমিস্ট্রির মতো কি ম্যাথামেটিক্সের মতো 100-এর 100 হয়তো হিউজ থাকে না, কিন্তু বাংলাতে প্রতি বছর 10-20টা তো 100-তে 100 মাধ্যমিকে বা এখানে 40 থাকে। আমাদের গাইডেন্সে থেকেই 98-99 প্রতি বছরই 1-2 জন করে অন্তত তো পায়। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই যে বাংলাতে নম্বর ওঠে না। এবং বাংলাতে নাম্বার কমে গেলে স্যার ওভারঅল নাম্বার কমে যাবে, কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে, টোটাল নাম্বারের ক্ষেত্রে অসুবিধা হবে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে টোটাল নম্বর সেখানে একটা ফ্যাক্টর হয়। ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে, কেমিস্ট্রিতে যতটা এফর্ট দিতে হয়, তার যদি 1/4 তো বাংলাতে দাও, তাতে কিন্তু তুমি পুরো 40-এ 40 পাবে। তাহলে আর কি। তো সেই মতো করে আমরা সবাই চেষ্টা করব যাতে ভালো নাম্বার পেতে পারি, তাই তো? স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার মোটামুটি আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের হেল্প করবে, এবং তোমাদের যে কনফিউশন ছিল, তোমাদের যে ভয় ছিল, আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কনফিডেন্স পেতে সাহায্য করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, পরীক্ষা সবার ভালো হোক। পরের কোনো একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো।